আসসালামু আলাইকুম। আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের আজকে একটি প্রশ্ন দেখব। এই প্রশ্নটি হচ্ছে আমাদের দুটি একটি সমতলের মধ্যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা ন্যূনতম দূরত্ব এটা বের করা, ন্যূনতম দূরত্বের মানটা কি সেটা নিয়ে আসা। তো আজকের এই প্রশ্নটার সলভটা মূলত ক্যালকুলাসের পরিবর্তন নীতি থেকেই করা যায়। আমরা সেই নীতি থেকেই করব। তো আমাদের প্রশ্নটা বলল যে দুটি বিন্দুর ন্যূনতম দূরত্ব নির্ণয় করা। তো দুটি বিন্দুর আমরা মনে করি যে এইটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এখন এই দুইটা বিন্দুর মধ্যে ন্যূনতম দূরত্ব কি হবে? ধরা গেল আপনার তিনজন ফ্রেন্ড, আপনারা তিনজন ফ্রেন্ড, হ্যাঁ আচ্ছা, প্রথম ফ্রেন্ড, দ্বিতীয় ফ্রেন্ড, তৃতীয় ফ্রেন্ড। তো প্রথম ফ্রেন্ডে বলল যে আমি এ থেকে বি বিন্দুতে এই পথ বরাবর যাব। এটা হলো এক নাম্বার বন্ধু বলল। আপনার দুই নাম্বার যে ফ্রেন্ড সে বলল যে আমি এ থেকে বিতে যাব, এমন একটা পথ ধরে যাব যেই পথটা একদম সরল রেখা বরাবর। তো এইটা গেল দুই নাম্বার ফ্রেন্ডে। আর আরেকটা ফ্রেন্ড আপনার যেটা তিন নাম্বার ফ্রেন্ড সে বলল যে আমি এইভাবে যাই জিগজ্যাগভাবে আবার এই পথে যাব। তাহলে এটা হলো তিন নাম্বার ফ্রেন্ডের একটা বিন্দু থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার যেই রাস্তাটা তিনজনের। তো এখন আপনি খেয়াল করেন, আমাকে বলছে দুইটা বিন্দুর ন্যূনতম দূরত্ব, আমাদের ন্যূনতম দূরত্বটা কি আসলে কতটুকু, এই বিষয়টা কার জন্য ন্যূনতম দূরত্ব। দেখেন তো, আপনি চাইলে এক থেকে এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে প্রথম ফ্রেন্ডের ক্ষেত্রে দেখেন সে কিন্তু অনেকখানি পথ অতিক্রম করছে, এবং তিন নাম্বার ফ্রেন্ডের ক্ষেত্রে দেখলেও সে আরও বেশি পথ অতিক্রম করছে। ফলে তারা দুজনের ক্ষেত্রে কিন্তু এই দূরত্বটা ন্যূনতম না, ন্যূনতম একদম মিনিমাম, কত কমে, যত কমে পারা যায় এরকমই, এটাই হচ্ছে ন্যূনতম, একবারে লাস্ট কত পারা যায়। আমরা অনেকে মার্কেটে গেলে, হ্যাঁ, কেনাকাটা করতে গেলে বলি যে ভাইয়া লাস্ট কত পারবেন, একদম ফিক্সড বলে দিবেন, যদি হয় তাহলে আমরা এই পণ্যটায় নিব, না হলে ডাইরেক্ট চলে যাব। তো বিষয়টা হচ্ছে, তো দোকানদারে হয়তো একটা লাস্ট লিমিট দিয়ে দেয় যে ভাইয়া আপু এর নিচে হলে আমি এই জিনিসটা বিক্রি করতে পারবো না। তো এখন এইটাই হচ্ছে যে ওই ওনার দাম চাওয়ার ন্যূনতম যে সীমাটা। আর আমাদের এইটা বলতেছে যে আমাদের দুইটা বিন্দুতে যাওয়ার ন্যূনতম দূরত্ব একদম কম লিমিট, এর কমে আপনারা যাইতে পারবেন না, এবং এর বেশিতে গেলে আপনার ন্যূনতম হবে না। তাহলে খেয়াল করেন, এই ক্ষেত্রে কিন্তু দুই নাম্বার বন্ধুটা এই শর্তটা পালন করছে। কিভাবে দেখলাম? কারণ ওর এইখান থেকে এখানে যাইতে যদি আপনার 2 মিটার লাগে, তাহলে ওর লাগছে কত মিটার? ওর লাগছে 4 মিটার। ওর লাগছে কত মিটার? ওর লাগছে 5 মিটার। আপনি যদি এটা হিসাব করে দেখেন এরকম হবে। ওকে, আমি একটা আনুমানিক মান ধরলাম যে ওর কিন্তু একবারে কম লাগছে, কারণ এইটাকে বলা হয়, আমরা জানি যে আমরা কিন্তু 9-10 এই জিনিসটা পড়ে আসছি, আমাদের যে দূরত্ব এবং সরণের মধ্যে একটা তফাৎ ছিল। তো দূরত্ব হচ্ছে যে কতটুকু কতটুকু দূরত্ব সে গেল সেটা, আর সরণ ছিল আমাদের একটা বস্তু যে কতটুকু পথ, সে তার ইনিশিয়াল পয়েন্ট থেকে শেষ পয়েন্ট, প্রথম পয়েন্ট থেকে শেষ পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বা মধ্যবর্তী সরলরেখা বরাবর যেই দৈর্ঘ্য বা দূরত্ব, সেটা ছিল আমাদের সরণ। আর দূরত্ব কিন্তু ছিল যে সে কত জায়গা ঘুরে গেল, সম্পূর্ণটার যোগফল। বিষয়টা এইখানেই খেয়াল করা যায়। তো এইটা একটা ভেক্টর রাশির মতোই। তো আমরা এই জিনিসটা ক্যালকুলাস অফ ভেরিয়েশন দিয়ে করতেছি। তার দেখা গেল এই প্রশ্নটার অ্যান্সারটা মূলত আমাদের কি আসবে, আমাদের সরল রেখায় আসতে হবে। আর সরল রেখার একটা, আমরা যেহেতু এটা গাণিতিকভাবে প্রকাশ করব, তাহলে সরল রেখার সমীকরণ হচ্ছে ওয়াই সমান সমান mx প্লাস সি, অর্থাৎ এই টাইপের একটা সমীকরণ যদি আমাদের লাস্ট অ্যান্সার চলে আসে, তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার হয়ে গেল, এবং আমরা এটা লিখতে পারলেই আমাদের পরীক্ষায় ফুল মার্ক চলে আসবে বা স্যার দিবে। তো আমরা এটা লেখা শুরু করব। এখন একটু খেয়াল করি এখানে কি আছে। এই যে একটা চিত্র, এখানে একটা সমতল বোঝানো হয়েছে, এক্স এবং ওয়াই সমতল। এই সমতলের মধ্যে এই 1 নাম্বার পয়েন্ট এবং 2 নাম্বার পয়েন্টে দুইটা বিন্দু আছে। এই দুইটা বিন্দুতে সর্বনিম্ন দূরত্বটা কত হবে? তাহলে সর্বনিম্ন, আমি এই জন্যই, আমরা তো জানি যে সরল রেখাটাই সর্বনিম্ন দূরত্ব,
তারপরে আমি কি করছি, লাইনটা বাঁকা নিছি। এর কারণ হচ্ছে যে বাঁকা লাইন দিয়ে যদি আমি অঙ্কটা করতে চাই এবং সেই অ্যান্সার করেও যদি আমি আবার সরলরেখায় ফিরে আসি, বাঁকা লাইন নিয়েও যদি অ্যান্সারে সরলরেখায় ফিরে আসি, তার মানে বোঝা গেল যে আমার এইটা সরলরেখা হবেই হবে। আর যদি আমি সরলরেখাটা করেই যদি সরলরেখা পাই, তাহলে এটা তো হবেই, এটা তো সবাই জানে। কিন্তু বাঁকা লাইন দিয়ে করেও যদি বাঁকা পথ মানে দিয়ে যাওয়ার পরেও যদি সরল পথ চলে আসে আমাদের জন্য, তাহলে সেটা হবে অ্যান্সার। এখন এই জিনিসটা করার জন্য আমরা একটা কি করব, আমরা ক্যালকুলাস অফ ভেরিয়েশন ইউজ করব। এই জন্য ক্যালকুলাস অফ ভেরিয়েশন বা ক্যালকুলাসের পরিবর্তন নীতি, এই ক্লাসটা আমি কিন্তু দিয়েছি আপনাদের, বেসিক ক্লাসটা ছিল যেটা, সেখানে আমি এটা মানে অনেক ডিটেলসে আলোচনা করছি। তো এই জন্য এখন আমরা একটা কাজ করব, যেহেতু আমাদের ক্যালকুলাসের মাধ্যমে যেতে হবে, তাহলে আমরা একটা ক্ষুদ্র অংশ চিন্তা করি। এইখানে আমি একটা কাজ করি, আমি এখানে একটু স্কেলটা ইউজ করি। এইখানে আমরা ফার্স্ট একটা ক্ষুদ্র মানে অংশ চিন্তা করব। আমরা ক্ষুদ্র একটা অংশ এখানে নিব ফার্স্টে, সরি। তো এই ক্ষুদ্র অংশটা আমরা একটা এক্স অক্ষের দিকে ধরবো এবং আরেকটা ওয়াই অক্ষের দিকে ধরবো। ওকে, এই যে আমি ক্ষুদ্র অংশটা নিলাম, এই বক্ররেখাটাকে আমি এইটাকে ধরলাম, যেহেতু এটা নিচের পার্ট, তাই এটা হচ্ছে আমার ডিএক্স। দেখেন এক্সটা কত বড়, সেখান থেকে আমি একটা ক্ষুদ্র অংশ নিলাম এবং এই রেখাটা কিন্তু ওয়াই এর পার্ট, ফলে ডি ওয়াই নিলাম। এবং আমি কিন্তু বইলা নিয়েছিলাম যে, খেয়াল করেন, মনে করি কোনো তলে একটি বক্ররেখার ক্ষুদ্রতম দূরত্ব ডিএস, তার মানে ক্ষুদ্রতম দূরত্বটা অর্থাৎ এই 1 থেকে 2 পর্যন্ত যে বিন্দুটা, এটার ক্ষুদ্রতম দূরত্বটা আমি ডিএস ধরলাম। অর্থাৎ তাহলে এই যে রেখাটা, এইটা যদি সম্পূর্ণটা এস হইতো, তাহলে এটা কি হইতো, এই ক্ষুদ্রতম অংশটা, সরি আমাদের ক্ষুদ্রতম অংশটা হতো ডিএস। ওকে, তাহলে এই হচ্ছে আমি ক্ষুদ্র যেই জায়গাটা বিবেচনা করলাম, এটা হচ্ছে আমার এইরকম। তো এখন খেয়াল করেন, এখন এইটা কিন্তু একটা ট্রায়াঙ্গেল আমাদের শেপ গঠন করছে। তো ট্রায়াঙ্গেল শেপের জন্য আমরা কিন্তু বিখ্যাত একটা সূত্র জানি, পিথাগোরাসের সূত্র। এইটা যদি হয় লম্ব, এটা যদি হয় ভূমি, এটা যদি হয় অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি, দেখেন আমরা লিখতে পারি কি, ডিএস স্কোয়ার সমান সমান ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার। ওকে, এইটাই তো মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা কার সমান, অতিভুজের স্কোয়ার। এখন স্কোয়ারটা আমি এই পাশে না দিয়ে আমি ডাইরেক্ট কি করে দিতে পারি, আমি রুট করে দিতে পারি না। তা আমাদের লেখা কিন্তু এখান থেকে শুরু হবে এবং সাইডে আপনারা চিত্রটা দিয়ে দিতে পারেন। আচ্ছা, তাহলে এবার আমরা একটু কাজ করি। এখানে আমি ডিএক্স মানে এই উভয় পক্ষে ডিএক্স দ্বারা ভাগ করলাম, এটা আমি উভয় পক্ষে করতে পারি। তাহলে দেখেন এই পাশে আছে ডিএক্স স্কোয়ার, কিন্তু আমি দিতে চাইতেছি ডিএক্স প্লাস আবার ডিওয়াই বাই ডিএক্স, তার মানে ডিএক্স দিয়ে আমি উভয় পক্ষে ভাগ দিলাম। কিন্তু দেখেন ডিএক্স এর মাথায় কিন্তু স্কোয়ার ছিল, এখন আমি স্কোয়ারটা ভিতরে ঢুকাই দিলাম, এইটারও স্কোয়ারটা ভিতরে ঢুকাই দিলাম। কিভাবে দেখেন, আমাদের এইখানে যখন এই স্কোয়ারটা এইটার ভিতরে পড়বে এবং তার উপরে কিন্তু একটা রুট আছে, তার মানে বিষয়টা হচ্ছে এইটা হচ্ছে ডিএক্স ডিএক্স। এই যে ফার্স্টের টুকু আমি দেখাচ্ছি, পরেরটা বাদ দিলাম। তো আপনি একটা কাজ করেন, এখানে ডিএক্স স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার, তাহলে আলটিমেটলি ডিএক্স প্লাস ডিএক্স থাকে, কারণ এই স্কোয়ারে এই রুটে কাটা যাইতো নাকি। তার মানে আমি কিন্তু নিচে আসলে কি দিছি, উপরেরটা বিষয় না, বিষয়টা হচ্ছে নিচেরটা। নিচে কিন্তু আমি এখানে ডিএক্সই দিছি, কারণ তার মাথায় আবার রুট থাকার কারণে আর ওর ভিতরে আবার স্কোয়ার আছে, তাই আমি দোনোটাকে স্কোয়ার হিসেবে, স্কোয়ার এবং রুট হিসাবে লিখে দিতে পারি। ওকে, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। এটা একটা আই থিঙ্ক 9-10-এর একটা বীজগাণিতিক সমস্যার মতোই বলা যায়। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা ডিএস বাই ডিএক্স এটা এই পাশে রাখলাম, আর এই পাশেটা কি করা যায় দেখেন, উপরে নিচে কাটাকাটি করে 1 এর উপর স্কোয়ার করলে আলটিমেটলি 1ই হয়ে যায়। ওকে, এখন দেখেন ওয়াই কে যদি এক্স এর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করি, তাহলে ওয়াই এর উপর কি হয়, একটা ফোঁটা হয়। কি হয়, একটা ফোঁটা হয়।
এবং তার মাথায় স্কোয়ার থাকার কারণে স্কোয়ারটা দিয়ে দিতে হইলো আমাকে। ওকে, আমরা কাজটা করছি ভিতরের, আর স্কোয়ারটা পরে দিলাম। তো এই অংশটুকু করার পর আমরা এই ডি এক্স, যেটা এই ডিএক্সকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি। আমরা নিয়ে আসি ডিএস সমান সমান √1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইন্টু ডিএক্স। ওকে, তো এই যে এতটুকু আমরা পেলাম, এইবার আমরা কি করব, আমরা এই সম্পূর্ণ এই অংশটুকুটা হচ্ছে আমার এই ডিএস, এই মাত্র এতটুকু। ওকে, এই এতটুকু এবং এই এই এক থেকে বি বিন্দু যেই দাগটা, বাঁকা যেই দাগটা, হ্যাঁ, এই দাগের এই থেকে এইটুকুই মাত্র আমি মান বের করে আনছি, এতটুকু। তাহলে এইটার আমার তো দরকার 1 থেকে 2 পর্যন্ত। তাহলে 1 থেকে 2 পর্যন্ত যদি আমি যাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এই ডিএস যেটা আছে সেটা কি করতে হবে, 1 এবং 2 এই লিমিটের মধ্যেই তো সমাকলন করতে হবে। তাহলে আমরা লিখব অতএব বিন্দু দুটি, অতএব বিন্দু দুটি 1 ও 2 এর মধ্যে বক্ররেখার মোট দৈর্ঘ্য, 1 ও 2 এর মধ্যে বক্ররেখার মোট দৈর্ঘ্য। তার মানে বিষয়টা হচ্ছে এই যে মানে আমাদের যেই 1 এবং 2, এই 1 এবং 2 এর মাঝখানে যতটুকু জায়গা আছে বা বক্ররেখাটা যতটুকু আছে, এই সম্পূর্ণটাই তো মূলত এই বক্ররেখার মোট দৈর্ঘ্য। এই জন্য আমরা এটা লিখলাম। এখন আমরা কি করব, আমরা এই যে এই মানটাকে পেয়েছিলাম ডিএস, এই ডিএস কে এখন কি করব, আমরা সমাকলন করব। তাহলে এই মোট দৈর্ঘ্যটা যদি আই হইতো, তাহলে আই সমান সমান সামেশন 1 1 থেকে 2 পয়েন্ট পর্যন্ত কাকে, এই ডিএস কে মানে সমাকলন করা, অর্থাৎ সম্পূর্ণ বক্ররেখাটাই হচ্ছে আই ধরলাম আমরা। তো এই আইটাকে যদি আমি 1 থেকে 2 বিন্দুর মধ্যে যদি সমাকলন করি, সেটা হবে ডিএস এর পরিমাণ। এই ডিএসটাকে কি করা, এই ডিএস অংশটুকুকে এইখানে ডিএস, এইখানে ডিএস, এইখানে ডিএস, এইখানে ডিএস, সব ডিএসগুলোকে নিয়ে আসা কার মধ্যে থেকে, 1 এবং 2 এর মানে এই সীমার মধ্যে। ফলে এই সম্পূর্ণটাকে একটা দৈর্ঘ্যের নাম দিলাম আই। এটা আইটা আসলে ওরকম কিছুই না, এটা একটা নাম দিলাম। আর এইটাই মূলত আমাদের মেইন বিষয়টা ছিল। তো এখন আমরা কি করতে পারি, আমরা এটা সমান সমান লিখে দিতে পারি কি, আচ্ছা এটা ডান পাশে না লিখে আমি নিচে লিখে দিই। তাহলে একটু এই পাশে লিখি, সামেশন 1 থেকে 2 ডিএস এর মানটা হচ্ছে এই সম্পূর্ণ এটা। তাহলে √1 প্লাস ওয়াই ডট ইন্টু ডিএক্স। তো এতটুকু বোঝা যাচ্ছে কিনা নিচের দিকে? আচ্ছা আমি এইটা এই পাশে, এখন আমরা একটা এই কাজ করি, এই পাশে নিয়ে আসি, এই লেখাটাই আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে আমরা লিখতে পারি 1 থেকে 2 সীমার মধ্যে ডিএসটা আসলে কার সমান, এই যে এটা সমান 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, এটা হচ্ছে রুট থাকবে একটা, ইন্টু ডিএস। ওকে, স্কোয়ারটা দিয়ে দিলাম, ব্র্যাকেটটা একটু দূরে দিলাম। ওকে, হ্যাঁ, এখন এই অংশটুকু আমরা নিয়ে আসলাম। এবার আমরা একটা কাজ করব, এখানে নিয়ে আসলাম। এবার আমরা একটা কাজ করব, এখানে এই যে ভিতরের যে অংশটুকু, এইটা কিন্তু একটা ফাংশন হিসাবে কাজ করতেছে। দেখেন এই টোটাল যেই আমাদের গাণিতিক রাশিটা, এই রাশির মধ্যে ওয়াই ডটের মানের উপর কিন্তু এই এতটুকু মানটা নির্দেশ করতেছে। কারণ ওয়াই ডটের মান চেঞ্জ হইলে এই টোটাল জিনিসটা আবার যোগফলটার রুটটা চেঞ্জ হয়, এটার মান যতবার চেঞ্জ হয় ততবার। তাহলে এইটা একটা ফাংশন রূপে কাজ করতেছে। তাহলে আমরা 1 থেকে 2 পর্যন্ত কাকে করতেছি, ফাংশন এফ কে করতেছি। এই সম্পূর্ণটাকে আমি এফ ধরলাম। ওকে, এখন এই এফটা ধরার একটা মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা এখন এইটাকে নিয়ে যাব আমাদের অয়েলারের সমীকরণ, যেটা ছিল আমাদের অয়েলার ল্যাগ্রাঞ্জ সমীকরণ। সেই সমীকরণে কিন্তু আমাদের এরকম ছিল, একটু খেয়াল করেন, আমাদের ছিল dx অফ del y বাই del
সরি এখানে ওয়াই ডট মাইনাস ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0, এই টাইপের একটা সমীকরণ ছিল। ফলে দেখেন আমার কিন্তু একটা এফ দরকার, এফ বলতে একটা ফাংশন দরকার। ওকে, সেই ফাংশনটাকে যদি আমি ওয়াই ডটের সাপেক্ষে একবার করি এবং ওয়াই এর সাপেক্ষে একবার করি, তাদের রেজাল্টগুলো যদি আমি এই সমীকরণের ভিতরে পুট করি, তাহলে আমাকে একটা রেজাল্ট নিয়ে আসবে। এটাই হচ্ছে অয়লারের সমীকরণ। তো আমি বলবো যে আপনারা কি করবেন, ফার্স্টে এইখান থেকে লেখা শুরু করবেন, আর ওই চিত্রটা থাকবো ডান পাশে। তারপরে এইখানে এই নিচের লাইনে এইটুকু লিখবেন। লিখার পর এবার আমি এগুলো একটু মুছে দিব, মুছে দিয়ে আমি আবার আমার মতো করব। আপনারা খাতায় তুলে নেবেন, আর যদি তুলতে না পারেন ভিডিওটা পিছন দিকে ব্যাক করে নেবেন অথবা পজ করে তারপরে খাতায় এটা নোট করবেন। ওকে, তো এখন আমরা একটা কাজ করব। আমরা এখন লিখতে পারি কি, আমরা একটু চাইলে এই জায়গায় লিখে দিতে পারি যখন এই এফ এর মানটা, যখন এফ সমান সমান আসলে কি 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, মানে এইটুকুকে এফ ধরা যায়, একটা ফাংশন রূপেও ধরা যায়, বা আমি এই মানটাকে এফ হিসাবে ধরে বসাইলাম আর কি মানটা। তো আমরা লিখতে পারি যে এখন ডেল এফ বাই ডেল ওয়াই ডট এবং ডেল এফ বাই ডেল ওয়াই, এই দুইটা মান নির্ণয় করবো আমরা। তাহলে এফ এর মান মূলত এইটা, অর্থাৎ এইটা কি ডেরিভেটিভ করা, তাহলে এইটার মধ্যে আসলে কি আছে, একটা ওয়াই ডট আছে। তাহলে দেখেন নিচে কিন্তু এফ ডটের মান, মানে এফ ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, কিন্তু এইখানে কোনো ওয়াই এর রাশি নাই, আছে ওয়াই ডটের রাশি। ওয়াই ডট এবং ওয়াই কিন্তু এক না, ফলে এই জিনিসটার মান কিন্তু টোটাল 0। আমরা জানি যে এখানে পার্শিয়াল ডেরিভেটিভ করলেও 0, কারণ ওর রাশি নাই, কার সাপেক্ষে করবো। তাহলে যেহেতু ওয়াই নেই, তাহলে বাকি সব ধ্রুবক করলে 0, আর উপরেটা কিন্তু ওয়াই ডট আছে, ওয়াই ডটের সাপেক্ষে করতে হবে এবং এখানে ওয়াই ডট আছে। তাহলে এই মানটাকে আমরা যদি ডেরিভেটিভ করি, তাহলে আমাদের রেজাল্টটা কি দেয় দেখেন। আমাদের এইটাকে রেজাল্ট দিবে এরকম যে প্রথমে আমরা কি করব, এই রুটটাকে 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার এটাকে হাফ করে নিব। হাফ করে দিলে আমরা এবার স্বাভাবিক ডেরিভেটিভ করতে পারি না। স্বাভাবিক ডেরিভেটিভ যদি করি আমি ডিডি ওয়াই ডটের সাপেক্ষে যদি করতাম, হ্যাঁ, তাহলে এটা মূলত কি হইতো, আগেই হাফটা এই পাশে চলে আসতো গুণাকারে, দেন এই মানটা বসতো যা আছে, এই মানটা থেকে কি হইতো, হাফ থেকে 1 বিয়োগ যেত, বিয়োগ গেলে হয়তো মাইনাস হাফ। ওকে, এখন এতটুকু করা হয়েছে, কিন্তু ভিতরে আমার ফাংশনটা রয়ে গেছে। ফলে ওই ভিতরের ফাংশনকে করলে কি হইতো, তার পাওয়ারটা সামনে আসতো, ওয়াই ডট থাকতো, এবং ওয়াই ওই স্কোয়ার থেকে 1 কমে গেলে 1 হইতো, 1 দিলে কি আর না দিলে কি একই জিনিস বোঝাচ্ছে। ফলে এই 2 আর এই 2 কাটা যায়, থাকে কি এইটা কিন্তু ওয়াইটা কিন্তু গুণ আকারে থাকতেছে, হ্যাঁ ওয়াই ডটটা, আর এইটা যেহেতু ঋণাত্মক, তাহলে আমরা লিখতে পারি ওয়াই ডটটা উপরে চলে যাবে আর এই মানটা নিচে আসবে। তাহলে 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস হাফ হয়ে যাবে, নিচে গেলে প্লাস হাফ হয়ে যাবে, কারণ এই ইনভার্সটা আমরা নিচ থেকে এই মানটা উপরে উঠাইলে ইনভার্স হয়। ফলে আমরা আসলে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি ওয়াই ডট ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, এই এতটুকু আমরা লিখে দিতে পারি। কার পরিবর্তে, এই এফ ফাংশনকে, এই ফাংশনটাকে যদি শুধু ওয়াই ডটের সাপেক্ষে করা হয়, তাহলে আমরা এটা লিখে দিই ওয়াই ডট ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। এখন এইগুলা এই শর্টকাট, মানে এরা শর্টকাটে বইয়ে লেখা, আপনাদের এই ক্যালকুলেশনগুলো করা নাই, আপনারা এটা করে নেবেন। ওকে, এগুলো সাধারণ বেসিক, একবার বেসিক ক্যালকুলাস, যেগুলো আমরা ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস 1 থেকে করে আসি, আপনারা করে আসছেন আশা করি। লিখবো অয়লারের সমীকরণ হতে পাই অয়লারের সমীকরণটা কি ছিল, ডেল এফ বাই ডেল ওয়াই ডট ডি ডিএক্স মাইনাস ডিএফ ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0, এটাই তো ছিল নাকি। এখন এই পিছনের টুকুর মান 0, তো এখন নিচের লাইনে এইটা কি লিখবো আমরা,
এইটুকু লেখার পর 0 লিখে দেব। তো আমি আর লিখি না, আপনারা খাতায় লিখে নেবেন, ঠিক আছে? তাহলে এইটা সমান এখন কি হয়ে গেল, 0 হয়ে গেল। এখন এই এতটুকুর মান, এই যে ব্রাকেটের ভিতরে যেতটুকু, এটার মান কিন্তু উপরে নিয়ে আসছি আমরা। তাহলে আমরা লিখে দিতে পারি dx অফ y ডট বাই রুট ওভার 1 প্লাস y ডট স্কোয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ, এতটুকু আমরা নিয়ে আসছি। এবার আমি এতটুকু মুছে দিই, ডান পাশে চলে যাব। তাহলে আমরা জানি যে মানে 0 এই পাশে যদি ডেরিভেটিভ থাকে, ওই পাশে 0 থাকলে তাহলে এই মানটা সমান এটা ধ্রুবক। তাহলে y ডট ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস y ডট স্কোয়ার ইকুয়াল টু ধ্রুবক। এখন মজার বিষয় হচ্ছে এই ধ্রুবকটা আমরা a ধরে নিলাম, সমান সমান ওই পাশে লিখে দিলাম। এই ধ্রুবকটা যদি আমরা a নেই, তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা লিখতে পারি y ডট সমান সমান a ইন্টু এই মানটা ওই পাশে নিয়ে গেলে হয় রুট ওভার 1 প্লাস y ডট স্কোয়ার, ঠিক আছে? তো এই এতটুকু আমরা নিয়ে আসলাম। এইবার খেয়াল করি আমরা এখানে ধরে নেই যে y ডট যেই মানটা, এইটা আরেকটা ধ্রুবক, কারণ এইখানে যেই মানগুলো আছে দেখেন তার মানটা কিন্তু ধ্রুবকের সাথে গুণ আছে। তো যাই হোক, আমরা ডান পাশেরটা আমরা লিখতে পারি, ধরি y ডট সমান সমান m। y ডট সমান যদি m ধরি, যেখানে m একটা ধ্রুবক, আমরা লিখে দিতে পারি যেখানে m একটি ধ্রুবক। তো এটা আমরা ধরলাম, ওকে? মানে আমরা এটা ধরছি কেন, আমি একটু পরেই বলতেছি যে এটাকে m ধরার একটু সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে, এইবার দেখেন y রূপে ডট মানে কি, আসলে y কে dx এর সাপেক্ষে করছিল, ডেরিভেটিভ করলেই এই মানটা আসে, অর্থাৎ এইটার ফলে এটা লেখা যায়, তার মানে এইটার ফলে এটা লেখা যাবে। আচ্ছা, এইখানে হচ্ছে m। তাহলে এইবার যদি আমি সমাকলন করি উভয় পাশে, তাহলে dy বাই dx সমান সমান, কারণ সমাকলন করলে তো আমার একটা সমাকলন এবং dx দিতে হবে, x এর সাপেক্ষে করতেছি সমাকলনটা, আর এইখানে হবে কি আমার m তো আমার আগেই আছে, তাহলে dx একটা আসবে, ওকে? তো এখন আমরা কি করব, আমরা এখানে দেখেন এটা কাটা যায়, ঠিক আছে? কাটা যায়। তাহলে আমরা এই পাশে শুধু পাইতেছি dy সমান সমান, আর mটা ধ্রুব রাশি, তো তাই mটা বাইরে চলে আসলো সমাকলন চিহ্নের। তাহলে কি হলো, এখানে সমাকলন dy সমান সমান m dx হয়ে গেল, ওকে? তো এই অংশটুকু আবার আমি এই পাশে করতেছি আমাদের। তাহলে এটা আমি আগে উঠাই, তারপরে করাই m dx। তো এইটা ছিল আমাদের এই পাশের রাশিটা। এইটাকে যদি এইবার আমি সমাকলন করি, দেখেন dy কে সমাকলন করলে শুধু থাকে y, এটা সমাকলনের একবারে বেসিক একটা সূত্র দেখে নেবেন। আর এটা তো mটা থাকলো, আর dx কে সমাকলন করলে থাকে x। যেহেতু এটা অনির্দিষ্ট যোগজ, ইন্টিগ্রাল বা যোগজ, তাহলে একটা ধ্রুবক লাগে আমাদের, সেই ধ্রুবকটা হচ্ছে একটা c। আমরা কিন্তু এটা জানি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, অনির্দিষ্ট ধ্রুবকের ক্ষেত্রে, অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা ধ্রুবক আনতে হয়। দেখেন এইটা কিন্তু আমাদের কি করতেছে, যা একটি সরল রেখা নির্দেশ করে। তাহলে আমরা লিখতে পারি কি, অতএব সমতলে দুটি বিন্দুর ন্যূনতম দূরত্ব আসলে কি হবে, সরল রেখা হবে, সরল রেখা হবে। এই তো বিষয়টা, আমাদের অ্যান্সার এইটুকুই, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ওকে? কিন্তু বিষয়টা একটু খেয়াল করি আমরা এখানে, y ইকুয়াল টু mx প্লাস c, এটা একটা সরল রেখার সমীকরণ, এটা আমরা সবাই জানি। তো এইবার কথা হচ্ছে, দেখেন y এর মানটা যে mx প্লাস c একটা সরল রেখা, এইটা কিন্তু হ্যাঁ, এইটা কিন্তু এইখান থেকে বোঝা যাবে না। কেন, দেখেন আমি y ডটের পরিবর্তে যদি এই মানটা নিয়ে আসি,
এই মানটা এই পাশে নিলাম, কিন্তু ওই পাশে তো এই মানটা থাকতেছে, ফলে এই মান থেকে কিন্তু আমরা বুঝতেছি না এটা একটা সরলরেখা। হ্যাঁ, এটা সরলরেখা নির্দেশ করতেছে, কিন্তু এই অংশটা জটিল আকার আছে, এই রাশিটা যেই আকারে আছে এই আকার দিয়ে সরলরেখাকে আমরা রিপ্রেজেন্ট করি না, আমরা বুঝতেছি না যে এই আকারটাকে mx প্লাস সি এর মধ্যে নিতে হবে। এই জন্য আমি কি করছি, বা আমরা বইয়ের মধ্যে দেখি যে চালাকি কইরা এই ডি, এই যে ওয়াই ডটকে একটা নতুন একটা ধ্রুবক ধরে নেয়, ফলে দেখে যে ওই ওয়াই ডটটাকে যদি ওয়াই এ রূপান্তরিত করা যায়, এই ওয়াই ডটটাকে যদি ওয়াই এ রূপান্তরিত করা যায় এবং তার মান যদি একটা সরলরেখা আসে, তার মানে mx প্লাস সি এইখানে যেই মানটা আর এইখানে এই মানটা একই কথা, বিষয়টা বুঝতে পারছেন? সেখানে এখানে শুধু এই মানটাকে, এই ওয়াই ডটটাকে এইরকম একটা মানে একটা ভাঙাইতে হবে। ওকে, তাহলে অর্থাৎ এই যে ওয়াই ডটকে যদি আবার যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে যেই মানটা হবে সেই মানটা আর এটা একই সমান হবে। অর্থাৎ আমি বলতে চাইতেছি যে এই মানটা আসলে mx প্লাস সি এর মতোই মান, যখন ডটটা না থাকবে আর কি, ডটটা কোনোভাবে তাড়ানো গেলে, আর সেই তাড়ানোর জন্যই আমরা এই পদ্ধতিটা নিয়ে আসছি। ওকে, তাড়াইলেই দেখা গেল যে এখানে এই ওয়াই ডটের মানটা তাড়ালেই দেখা যায় যে mx প্লাস সি হইতেছে এই জিনিসটা। তাহলে এটা তো বোঝাই গেল যে আসলে আমরা এটা একটা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা ন্যূনতম দূরত্বই একটা সরলরেখা হইতেছে এটা, যেটা কারণ এই যে mx প্লাস সি এটা একটা সরলরেখার সমীকরণ। তো এটা ছিল আমাদের আজকের প্রশ্নের অ্যান্সার। আশা করি আপনারা সবাই প্রশ্নটি সহজে বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তীতে দেখা হবে। আল্লাহ হাফেজ।